নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের সত্য ঘটনা অবলম্বনে লেখা একটি গল্প, ভোগের খরিদ্দার। অবশ্যই গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য কঠোরভাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের সত্য ঘটনা অবলম্বনে লেখা একটি গল্প, ভোগের খরিদ্দার। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। শৈলবালা দেবী কিছুক্ষণ আগেই ঘরে এসেছেন। আসার পরপরই পূর্ণা ওনার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে, হা করে কি দেখছিস? এটা পর। হ্যাঁ, এটা কি? এটা শাড়ি। ফুলসজ্জার রাতে এটা পরে বরের সঙ্গে শুতে হয়। পূর্ণার বুকের ভেতরটা কেঁপে ওঠে, বলে, হোমা, এদিকে এদিকে সাদা কালো পেরে শাড়ি কেন? শৈলবালা দেবী হাসলেন, বললেন, এটা এই বাড়ির নিয়ম। এখানে লাল পেরে শাড়ি পরতে নেই, কালো শাড়ি পরতে হয়। রক্তের দাগ তাহলে স্পষ্টত বোঝা যায় না। পূর্ণা ভয় পায়। কিছুক্ষণ পর ওর স্বামী রামশঙ্কর ঘরে আসে। পূর্ণা তখন ওই কাপড়টা পরে দাঁড়িয়েছে। শৈলবালা দেবী বলেছেন, ভেতরে কিন্তু কিছু পরবি নে। হ্যাঁ, পরবো না মানে? আহা, এই বাড়ির নিয়ম, তোকে তো মানতে হবে। পূর্ণা লক্ষ্মী মেয়ের মতো ঘাড় নাড়ে। রামশঙ্কর বাবু ঘরে আসার পরে ওনার পা ধুয়ে দিতে বলেছে ওই শৈলবালা, তাও আবার ওই দুধ দিয়ে, গঙ্গার জল দিয়ে। তারপরে মাথার চুল দিয়ে সেটা ভালো করে মুছে দিতে। এমন নিয়ম নাকি এও বাড়িতে করতে হয়, সব ফুলসজ্জার নিয়ম। এই সমস্ত নিয়ম কানুনের কথা শুনেছে পূর্ণা, কিন্তু কালো পেরে শাড়ি পরতে হয় এটা নতুন শুনলো। রামশঙ্কর বাবু আসার পর ওর ঘরে সাজানো সমস্ত জিনিস দিয়ে স্বামীর সেবা করছে সে। হঠাৎ করে ওর পিঠের কাপড়টা খসে যায়। এমনি ভিতরে কাপড়টা খসেই যাচ্ছিল বারবার। টেনে টেনে নিজের বেয়াব্রু শরীরটাকে ঢাকার চেষ্টা করলেও হঠাৎ রামশঙ্কর ওর পিঠে হাত রাখে। পূর্ণা তখন নিচু হয়ে স্বামীকে প্রণাম করছে, মাথার চুলগুলো ছেড়ে দিয়ে নমস্কার করছে। এমন সময় পিঠে স্বামীর স্পর্শে কেঁপে ওঠে ও, বলে, হে কি 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 করছেন এগুলো? তোমার পিঠে এটা কিসের দাগ গো? এটা তো আমার জন্মদাগ। জন্মদাগ বলতে? হ্যাঁ, এই জোরুলটা তো, এটা আমার জন্মদাগ। মা বলেছেন এটা নাকি আমার বাপের চিহ্ন, বাপ মরার আগে আমায় দিয়ে গেছে। রামশঙ্কর বাবু তাকিয়ে রইলেন সুন্দর অল্প বয়সী কিশোরী পূর্ণার মুখের দিকে, যার কপালে ছোট্ট একটা সিঁদুরের টিপ। সিঁথিতে সিঁদুরের অস্তিত্ব মাত্র নেই, কারণ এই বাড়িতে যে ফুলসজ্জার আগে ভোগের খরিদ্দার আসে সেটাই তো রামশঙ্কর বাবু। আর ভোগ্য বস্তুকে দান করার জন্য কালো পেরে শাড়ি পরানো এইখানকার নিয়ম। বিয়ে করা নতুন বউকে নিয়ে গরুর গাড়ি করে রাস্তা পার হচ্ছে স্বামী। বউয়ের বয়স 14 কি 16 আর বরের 36। বর বউকে তুই তুকারি করেই সম্বোধন করছে। ওই সময় বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল। নতুন বউকে বাড়ির চাল দেখাতে নেই, তাই বিয়ের পর দিন বিকেলের পরে বউ নিয়ে বাড়ি ফিরছে সে। বউয়ের আবার বরের সাথে কথা বলতেই করছে ভয়। শুধু ভয় না,
রীতিমতো কাঁপছে সে, হাত পা তার ঠান্ডা। তবে বউটি কিন্তু খুবই সুন্দরী। বিয়ের পরদিন বিকেলে গড়িয়ে নেমেছে তখন সন্ধ্যা। গরুর গাড়িতে বসে থাকা স্বামী স্ত্রী একে অপরের প্রায় কাছেই। গাড়ির কাঠের শব্দ আর গরুর গলা থেকে বের হওয়া আওয়াজ ভেসে আসছে চারপাশ থেকে। চুপচাপ সময়টা যেন থমকে, কোনো কথা নেই, কেবল ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে চলেছে সেই গাড়ি। ৩৬ বছর বয়সী স্বামী চোখে মিটি মিটি হাসি নিয়ে বউয়ের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ রে, তুই কি ভাবিস? তোর কি আরাম হবে বলতো আজ আমার বাড়িতে? বাড়ি যেতেই দেখবি বড় এক চাল, মন্দির, গাছপালা আর কত কি। বউটি ভয়ে কাঁপছে, মুখটা ঢেকে রেখেছে। চোখে চোখ না মিলতেই মেয়েটি বলে, না মানে আমি আমি কিছু জানি না। তার কণ্ঠে এক ধরনের অসহায়তা, যা তার নির্দিষ্ট ভয়ের সাক্ষী। স্বামী আবার তাচ্ছিল্যভাবে হেসে বলল, কিরে, কথা বলতে এত ভয়? শ্বশুর বাড়ি তো তোর, তুই ভাবছিস কি হবে না কি হবে? হ্যাঁ, মনে রাখিস তোর এখন আবার তুই আর আমি একসাথে। বউয়ের আরো বেশি ভয় লাগে, সে আরো কাঁপে। তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। কাঁপতে কাঁপতে শুধু মুখে সে বলল, না আমি আমি কিছু বুঝি না। স্বামী অগত্যা হাসতে হাসতে গরুর গাড়ির রাশ ধরে বলল, ওহ, তুই এত ভয় পাস কেন রে? এত ভয় পাওয়ার কি আছে? শোন, সব শিখে যাবি শীঘ্রই। মনে রাখিস, এখন থেকে তো সবকিছু আমি ঠিক মতো দেখবো। বউ চুপ করে থাকলো। তার চোখের পলকে শুধু একটা অদ্ভুত দৃষ্টি। গরুর গাড়ি ধীরে ধীরে তাদের বাড়ির দিকে এগিয়ে চলেছে। বাড়ির কাছাকাছি পৌঁছানোর আগেই বউটা ভয়ে একবার বুক চেপে ওঠে। তার চোখের অশ্রু মুছতে মুছতে সে কোনো কথা বলে না। সন্ধে ঘনিয়ে আসছে। নিঃশব্দে চলছে গাড়ি, কেবল পাশাপাশি দুইজন বসে। মধ্যপ্রদেশের এক অজপল্লী, নাম গুদরামপুর। গায়ের ছোট্ট একটা উঠোন, মাটির দেওয়াল ঘেরা বাড়ি। উঠোনে রঙিন আলপনা আঁকা, নারকেলের পাতা দিয়ে তৈরি ছোট ফটকে ফুলের মালা ঝুলছে। বিয়ের বাড়ির ব্যস্ততা, ঢোল বাজছে, মেয়েরা গুনগুন করে গান গাইছে। পূর্ণা সেই এসেছে আজকে, চাপা গম্ভীরতা আর আনন্দ নিয়ে। এত চুপ কেন রে পূর্ণা? আজ তো তোর স্বপ্ন পূরণের দিন, পূর্ণার বাড়ি বলে। তার বান্ধবী গঙ্গা। স্বপ্ন কার গঙ্গা? আমি তো জানি না সে যে কেমন মানুষ। কেমন আবার? শহরের লোক, ভালো রোজগেরে, দেখতে শুনতে খারাপ না, এমন বর সবাই পায়। বর তো না, মনে হচ্ছে আমাকে যেন কোথাও পাঠানো হচ্ছে। ওদিকে পূর্ণার মা রান্নাঘরে হাঁসফাঁস করছেন। পণ্ডিত মশাই আসছেন, পাত্রপক্ষ আসবে আর কিছুক্ষণের মধ্যে। ও গঙ্গা, একটু দেখে আয় তো পণ্ডিত এলো কিনা, আর এই ফুলগুলো ঠিক মতো বাঁধা হলো কিনা। যাচ্ছি কাকিমা। গ্রামের এক কোণে বসে থাকা দুই বৃদ্ধ, বীরু কাকা আর নান্নু মিস্ত্রি, বিয়ে নিয়েই আলোচনা করছিল। বীরু কাকা বললেন, এই মেয়ে তাহলে বউ হয়ে যাচ্ছে। জানিস তো, ওরা কেবল বিয়ের নামেই মেয়েকে নেয়। নান্নু বলে, চুপ করো, অত কথা বলো না, এই পঞ্চায়েত শুনলে বিপদ হবে। কিন্তু সত্য ঢেকে রাখলে থাকা যায় রে, বছর ঘুরলেই বুঝবে ও বাড়ির পুরুষ লোকেরা শুধু। এই পর্যন্ত বলেই থেমে যান ওনারা। পাত্রপক্ষ এসে পৌঁছায়। রামশঙ্কর, তার চোখে কঠিন এক অদ্ভুত শীতলতা। তার পরিবারের লোকজন অনেকটা শহুরে, কিন্তু হাসতে জানে না এরা কেউ। পূর্ণার বিয়ে হলো ঠিক সময়ে। সবাই ভিতরে হাসছে, বাইরে নাচছে, কেবল পূর্ণার চোখটাই অজানা আতঙ্কে ভরা। এ কি সত্যি আমার নতুন জীবন, নাকি এটা আবার আরেকটা কোনো লেনদেন? রাত গভীর।
গায়ের রাস্তা ধরে বরের গাড়ি গুতরামপুর থেকে বেরিয়ে চলেছে। পিছনে পূর্ণা বসে, ঘোমটায় ঢাকা। রামশঙ্কর পাশে কথা বলে না। গরুর গাড়ি ঠেলা দিতে দিতে এগোচ্ছে। 4 চাকা করে আসার পর ওই কাঁদার মধ্যে গাড়ির চাকা গেছে আটকে। পিছনে বরযাত্রীরা পায়ে হেঁটেই রাস্তা কাবার করছেন। নতুন বউকে তো আর হাঁটানো যায় না, তাই ধারে করা গরুর গাড়ি এখন সম্বল। গরুগুলোও যেন বড্ড বেশি বেয়ারা, ডেকেই চলেছে। রামশঙ্কর ওদের পিঠে চাপড় দিয়ে বাড়ি মারতে মারতে ধ্যাতিয়ে ধ্যাতিয়ে যেন নিয়ে যাচ্ছে। ঠান্ডা গলায় বলে, গাড়িতে অসুবিধা হচ্ছে তোর? আপনি ঠিক আছেন তো? আমার কিছু হচ্ছে না। আমি ঠিকই আছি, তুই ঠিক আছিস কিনা সেটাই। কিন্তু এখন কোনো প্রশ্ন করবি না। নতুন বাড়িতে গেলে একটু অনেক কিছুই তোর কম জানতে হবে। বেশি বেশি জানিস অমন কিছু বোঝাবি না কিন্তু। এইসব শিখিয়ে পড়িয়েই নতুন বউকে বাড়ি নিয়ে যাচ্ছে রামশঙ্কর। প্রায় ঘন্টা 2 গাড়ি এসে পৌঁছায় এক অচেনা প্রায় জনশূন্য জায়গায়। আশেপাশে ঘন ঝোপঝাড়, একেবারে নির্জন। একটা বড় প্রাচীন দোতলা বাড়ি। পূর্ণা ঘুমটার আড়ালেই ওর পটল চেরা চোখ দুটোকে বার করে ইতি উতি চাওয়াচাওয়ি করে দেখার চেষ্টা করছে। এই তো একেবারেই শুনশান, শহরের কাছাকাছি নয় বুঝি? এতটা ভিতরে কেন থাকে এরা? মনে মনে কথাটা বলল সে। কল্পনা করেছিল তার বাড়ির মতোই এই বাড়িটাও নিশ্চয়ই ঝকঝকে হবে। চারিদিকে লোকজন, বাচ্চা কাচ্চা হুটোপুটি লেগেই থাকবে। জাস্ট একটা গাঁদা ফুলের মালা ঝুলিয়ে দিয়ে এ আবার কেমন বিয়ে বাড়িলা? হ্যাঁ? বাড়ির সদর দরজা খুললে একজন বৃদ্ধা, নাম শৈলবালা। মুখে কড়া গম্ভীরতা, পরনের শাড়িটা যেন কেমন একটা রঙের। এসো বৌমা, ভিতরে এসো। তোমার ঘর উপরে, আমি দেখাচ্ছি তোমায়। এসো। শব্দ যেন গিলে ফেলছে পূর্ণাকে। সে আমতা আমতা করে বলল, হ্যাঁ আপনি? আমি তোমার দিদিমা। বাকিরা কোথায়? মানে আমার শ্বশুর শাশুড়ি, ননদ, দেওর সব আছে। এবারের নিয়ম আলাদা, তুমি ধীরে ধীরে বুঝে নেবে। এখন চুপচাপ বিশ্রাম নাও, কাল সকাল থেকে সব তোমার শিখতে হবে যে। রাত হয়েছে। পূর্ণা একা শুয়ে ঘরে। বাইরে ঝিঁঝি পোকার ডাক। হঠাৎই সিঁড়ি দিয়ে পায়ের শব্দ। দরজায় হালকা ধাক্কা পড়ে। কিচ্ছু বলে না পূর্ণা, তার শ্বাস বন্ধ হয়ে আসে। এখানে আসার পর থেকেই কেমন যেন লাগছে চারদিকটা। ওপরের ঘরে পাঠানোর পরপরই তাকে স্নান করতে বলা হয়। মায়ের দেওয়া কিছু গয়না খুলে সে ভালো করে স্নান করে। নদীতে ঝাঁপিয়ে পড়া ওই পূর্ণা আজ কলের জলে স্নান করে তৃপ্তি পায় না, কিন্তু এটাই ভাগ্য, তাকে মেনে নিতে হবে। এরপরে দিদিমাই কিছু খাবার দিয়ে বলেন, চুপ করে এখানে শুয়ে থাকো। এখানে? আজ না কাল রাত্রি? আজ তো আমাকে অন্য বাড়ি নিয়ে যাবে। আর গঙ্গা যে বললে, গঙ্গার এখানে তো কোনো কথা চলবে না। না, এ যমুনার পার, গঙ্গা নয়। পূর্ণার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। দরজা বন্ধ করে শুয়ে থাকার কিছুক্ষণ পর চোখটা হয়তো লেগে এসেছিল, কিন্তু সেই শব্দ। ও উঠে দেখে বাইরে কেউ নেই। দরজাটা খুলতে ভয় পাচ্ছিল পূর্ণা। একেই শুনশান বাড়ি, তার উপরে আজ কাল রাত্রি। বলা যায় স্বামী মহারাজ এসে বদমাইশি করছেন কিনা। কিছুক্ষণ পর পূর্ণার চোখটা আটকায় মেঝের ওপরে। দরজার ফাঁকা দিয়ে কেউ যেন একটা কাগজ ফেলে রেখে গেছে। তাতে লেখা, 1 রাত 1 বছর। তারপর তুমি বুঝবে বিয়ে কাকে করেছ। বিয়ে হয়েছে 3 দিন কেটে গেছে। পূর্ণা এখনো বুঝে উঠতে পারছে না বাড়ির মানুষগুলো এত কড়া আর কেন এত ঠান্ডা। রামশঙ্কর সকালবেলা বেরিয়ে যায়, ফিরতে ফিরতে রাত। শৈলবালা ছাড়া বাড়িতে আর কেউ তেমন একটা থাকে না। দোতলার ঘরগুলো সবসময় তালা বন্ধ। শ্বশুর শাশুড়ি আছে, অথচ
পূর্ণার চোখে পড়ে না। সকালবেলায় আজকেও দরজায় টোকা পড়েছিল। পূর্ণা দরজা খুলে দেখে গঙ্গা এসেছে। চোখের নিচে কালো দাগ, মুখে ভয় আর চাপা উত্তেজনা। বিয়ের 3 দিনের মাথায় অষ্টমঙ্গলায় বাপের বাড়ি যাবার কথা ছিল, কিন্তু রামশঙ্কর সকালবেলা বলেছে আমার সময় হবে না। তাছাড়া দিদিমা, তুমি তো জানো আমার কাজ থাকে, বাবা মাকে রেখে আসতে হবে, ওনারা এখানে আবহাওয়ায় ঠিক পোষাতে পারছেন না। আচ্ছা, আমার শ্বশুর শাশুড়িকে আমি একটু পেলাম। তোকে না কথায় কথায় নাক গলাতে বারণ করেছি। স্বামীর কাছে চরম বকা খেয়ে পূর্ণা আজ দরজা বন্ধ করেই শুয়েছিল। হঠাৎ গঙ্গাকে দেখে সে অবাক হয়ে যায়। গঙ্গা, তুই এখানে কেমন করে এলি? কেউ দেখেনি তোকে? গঙ্গা তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয়। দেখলে কি হবে, আর চুপ করে বসে থাকতে পারছিলাম না। তোকে একটা কথা বলতে এসেছি। কি কথা বল? এভাবে চুপ করিস না। শোন, সন্দেহটা আমার প্রথম দিনই হয়েছিল, কিন্তু কিন্তু কি করে সেটা সত্য হবে আমি বিশ্বাস করতে পারছিলাম না। ভেবেছিলাম সবটা হয়তো শোনা কথা, কিন্তু ওই দিন নান্টু কাকা আর বিল্লু মিস্ত্রি কিছু একটা কথা বলছিল। আমি তখন ফুলের মালা নিয়ে এদিকে আসছিলাম। বল না, এমন করছিস কেন? কি হয়েছে বল। তুই জানিস না তুই কোথায় এসে পড়েছিস? এই বাড়িতে তুই বউ না রে। ওরা তোকে রেখেছে ঠিকই 1 বছরের জন্য, তারপরে আরো একজন আসবে, আবার বিয়ে, আবার নতুন বউ। পূর্ণার শরীরটা কেঁপে ওঠে। গঙ্গা, তুই কি বলছিস? এইসব কি বাজে কথা বলছিস তুই? তোর আগেও যে এসেছিল তার নাম রচনা, ঠিক 1 বছর আগে সে এই বাড়িতে বউ হয়ে এসেছিল। আজ কোথায় জানিস? কেউ জানে না। শুধু একদিন দুপুরবেলা তাকে দেখা গিয়েছিল দোতলার ঘরে, তারপর থেকে নিখোঁজ। কাঁপতে কাঁপতে পূর্ণা বলে, আমার গায়ে কেমন যেন হিম লাগছে। ওপরের ঘরগুলো সবসময় তালা বন্ধ, রাত্রে কেমন একটা শব্দ যেন পাই, সেটাই ধাদিচা। এই গ্রামের গোপন রীতি, যেখানে অবিবাহিত বিধবা বা নিঃসন্তান পুরুষদের কাছে বউদের ভাড়ায় পাঠানো হয়। বিয়ের নামে এই চুক্তি, অথচ বউদের মতামতের কোনো দাম নেই। পূর্ণা স্তব্ধ। আমার জীবনটা কি সব শেষ হয়ে গেল তাহলে? আমার মা জানতো না? জানে, সবাই জানে, শুধু তুই জানিস না। আর আমার মতো যারা চুপ করে থেকেছে তারাই তোদের চুপ থাকতে বাধ্য করে। আমি থাকতে পারিনি। আমি এখন কি করব গঙ্গা? আমাকে এখান থেকে বেরোতে হবে। কিভাবে? আর তুই যে কথাগুলো বলছিস সেগুলো সত্য কি করে বলবো? এটাই সত্য। আমি সেই দিন জোর করে চেপে ধরেছিলাম নান্টু কাকাকে আর বিল্লু কাকাকে। বলেছিলাম আমাদের গ্রামের মেয়েদের বিয়ে হওয়ার পরে অষ্টমঙ্গলায় কেউ কেন বাপের বাড়িতে ফিরে আসে না। শুধু ফিরে আসে নাই না, আর আসেই না কোনোদিন। আবার কেউ কেউ বিয়ের 7 দিনের মাথায় সেই যে আসে আর ফিরে যায় না তার শ্বশুর বাড়িতে। এসবের মানে কি? সব মেয়েদেরই কি একই পরিণতি? আর এটাও জানতে চেয়েছিলাম, আমার 12 বছর বয়সে সম্বন্ধ এসেছিল বিয়ের। আমার বাবা আমাকে বিয়ে না দিয়ে কেন আমাকে আমার দিদার বাড়ি পাঠিয়ে দিয়েছিল শহরে। পূর্ণা চুপ করে গঙ্গার দিকে তাকিয়ে থাকে। গঙ্গা বলে, আরো অনেক কথা আছে, তোর সাথে পরে বলবো। এখন এখান থেকে আগে বেরো, না হলে। তুই এত কথা কি করে জানলি গঙ্গা? পূর্ণা হাত চেপে জিজ্ঞাসা করে। গঙ্গা বলে, আমার বিয়ে ঠিক হয়েছে শহরে এক সাংবাদিকের সঙ্গে। আমি যেহেতু একটু বিদ্যে বুদ্ধি রেখেছি, তাই সে আমায় জানায় আমাদের গ্রাম নাকি আজকাল খুব বিখ্যাত হয়ে উঠছে। বিদেশ থেকে বহু লোক আসছে আমাদের গ্রামে। কেন? ওটাই তো কথা। আমাদের গ্রামে দেখার মতো আছে কি? কিন্তু আমাদের গ্রামে সুন্দর সুন্দর মেয়ে বউ আছে, যাদেরকে 1 রাতের ভাড়ায় তাদের স্বামীরা বিক্রি করে। ছোট ছোট মেয়েগুলোকে বাবা মারা পর্যন্ত বিক্রি করে বিয়ে দেওয়ার যৌতুকের টাকা বহন করার জন্য। কাউকে কাউকে 1 দিন, কাউকে 10 দিন, কাউকে 1 বছর, তাও কোর্টের পেপারে চুক্তিবদ্ধ করে 10 টাকা, 50 টাকা, 100 টাকা বা তারও বেশি। পূর্ণার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে ভয়ে। একটাই রাস্তা, কিন্তু সেটাও খুব বিপজ্জনক পূর্ণা। যদি তুই রাজি থাকিস তবে আমি তোকে ওই 1 রাতে দোতলার ঘরের ভিতরে সত্যটা ঠিক দেখাবো। তুই তখন ঠিক করবি তুই কি চাস। আমার ভয় লাগছে, আমার খুব ভয় লাগছে। ভয় পাস না,
আমি গা ঢাকা দিয়ে এসেছি। তোর ঘরে ঢুকবো কি করে? তোর বাড়ির চারিদিকে যে দারোয়ান পাহারা দিচ্ছে। আর তোর বর, সেও তো 2 নম্বরই ব্যবসা করে শহরে। আমার বর সাংবাদিক, উনি বলেছেন আমাদের এই গ্রামে খুব শিগগিরই পুলিশ আসবে। এমনকি এমনকি থানার মোড়ের পুলিশরা সব জানা সত্ত্বেও আসতে পারে না, কারণ কেউ কোনো কেস করে না সেখানে গিয়ে। কোনো বউ বিয়ের পরে ফিরে না এলে অথবা ফিরে এসে শ্বশুরবাড়ি না ফিরে গেলে কারো কিছু যায় আসে না, কারণ টাকার বিনিময়ে সবটা হয়। এর মধ্যে যদি কেউ পতি হয়ে পড়ে তাহলে সেই বাচ্চা শুদ্ধ সেই বউকে খালাস করে দেওয়া হয়। গঙ্গা, গঙ্গা, আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। গঙ্গা, গঙ্গা, শোন, আমি এখানেই থাকবো। আমার বর এসেছে আমার সঙ্গে, বাইরে গাড়িতে অপেক্ষা করছে। এই গ্রামের হেস্তনেস্ত না করা পর্যন্ত আমিও বিয়ের পিড়িতে বসবো না, তাকে স্পষ্ট বলে দিয়েছি। সে বলেছে কি সব আর্টিকেল ফার্টিকেল লিখবে, আর তার জন্য একটা সদ্য বিবাহিত মেয়ের দরকার। তুই দিবি সেই আর্টিকেলের সমস্ত ইন্টারভিউর শব্দগুলো, তোর সঙ্গে যা হয়েছে। কিন্তু উনি তো, বলে পূর্ণা থেমে গেল। কিরে, থামলি কেন? বল বল। উনি আর 5টা স্বামীর মতো আমার সঙ্গে ব্যবহার করেননি তো, এই জন্যই তো করবেন না। কারণ উনি তো তোর মনটা পেতে আসেননি, নৃশংসতা করতে এসছেন তোর সঙ্গে 1 বছরের জন্য। তারপর তোকে ফেলে আবার আরো একজন, তারপর আরো একজন, তারপর আরো একজন, এভাবে কতদিন, যতদিন না কোনো উর্বর জমিতে ওনার ফসল ফলাতে পারছে ততদিন। চুপ করে থাকে পূর্ণা। গঙ্গা বলে, আমি আশেপাশেই আছি। আজকে তোর স্বামীটি ফিরবে না, শৈলবালা তোর ঘরেই ঘুমোবে, তবে খুব সাবধানে। রাত প্রায় 2টো, চারপাশ ঘুমে আচ্ছন্ন। শৈলবালার ঘর থেকে হালকা নাক ডাকার শব্দ আসছে। পূর্ণা ধীর গতিতে দরজাটা খোলে। খুলতেই দেখে গঙ্গা দাঁড়িয়ে। ইশারায় বলে দোতলার দিকে যেতে। গঙ্গার হাতে একটা টর্চ, আর পূর্ণার হাতে ওই ঘরের চাবিটা। শৈলবালার শাড়ির আঁচলে সবসময় চাবির গোছা থাকে। গঙ্গা ফিসফিসিয়ে বলে, এই ঘরটা, এখান থেকেই দরজাটা খোল। চাবি গলিয়ে তালা খোলার শব্দ। কাঁপতে থাকা হাতে ধাক্কা দেয় দরজায় পূর্ণা। দরজাটা কাঁকিয়ে খুলে যায়। ভিতরে পা রাখতেই একটা অদ্ভুত পুরনো গন্ধ আসে। ঘরের দেওয়ালে ধুলোময় ছবির ফ্রেম ঝুলছে, সবগুলোতেই এক একটা তরুণী, চোখে বিষণ্ণতা আর ঠোঁটে অজানা ভয়। এরা কারা? এই ছবিগুলো? এরা সবাই বউ ছিল 1 বছরের জন্য। তারপর এক একজনকে এক এক রকম ভাবে সরিয়ে দেওয়া হয়েছে, কাউকে অসুস্থ বলে, কেউ আবার ঘর ছেড়ে পালিয়ে গেছে বলে। তবে কেউ জানে না এদের প্রকৃত পরিণতি কি। ঘরের এক কোনায় শাড়ি ছেঁড়ার গোছা, একজোড়া পায়েল কোথাও পড়ে, কোথাও বা পড়ে আছে রক্তের ছিটের দাগ। এই যে একটা ছেঁড়া পাতা, তাতে কিছু লেখা। পূর্ণা উল্টে পাল্টে দেখে, তাতে লেখা রয়েছে, আমি রচনা। 3 মাস কেটে গেছে এই ঘরে। প্রতি বৃহস্পতিবার রাতে আমি এক পুরুষের কাছে বিক্রি হই। নাও জানি না, আমার চোখ বাঁধা থাকে। শুধু শৈলবালা বলে আমি চুপ করে থাকলেই নাকি সবকিছু ভালো। রামশঙ্কর কখনো কিছু বলে না, শুধু আমাকে দেখে দেখে আমার চোখটা বন্ধ করে দেয়, যেন আমি একটা ভোগ্য বস্তু। আমি একদিন ঠিক পালিয়ে যাব, কিন্তু জানি এই বাড়ি থেকে আমাকে কেউ পালাতে দেবে না, কেউ না, কারণ কেউ পালাতে পারে না। আমরা যে বিক্রি হয়ে গেছি। পূর্ণার চোখটা ভিজে যায়। গঙ্গা, এরা সবাই মানুষ ছিল, বউ ছিল, মেয়েও ছিল, কেউ কিছু বলেনি, কেউ প্রতিবাদ করেনি। বলেছে, কিন্তু কেউ বেঁচে নেই। যারা প্রতিবাদ করেছে সবাই নিখোঁজ। আমি জানি তুই আলাদা, তুই পারবি লড়তে, আমি লড়বো। আমাকে এই বাড়ি থেকে বেরোতেই হবে না, শুধু এর ভেতরের সব রক্তাক্ত ইতিহাসকে আমি তুলে ধরবো। গঙ্গা, তুই আছিস তো আমার সঙ্গে? শেষ অবধি আছি। ঠিক তখনই ঘরের বাইরে একটা কড়া গলার শব্দ। শৈলবালা দাঁড়িয়ে রয়েছে। বাইরে বেরিয়ে এসো। আমি জানতাম এই ঘরের চাবিটা তোমরা হাতাবে। ঘরের ভিতরের আলো নিভে যায় হঠাৎ।
কেবল কাঁপতে কাঁপতে পূর্ণা গুছিয়ে রাখা খাতাটা নিজের আঁচলে গুছিয়ে নেয় আর দরজার দিকে পা বাড়ায়। গঙ্গাকে বলে, তুই আমার সঙ্গে সঙ্গেই বেরোবি, যাতে বুড়িটা টের না পায়, ঘর অন্ধকার হয়ে গেছে। শৈলবালা পূর্ণাকে নিয়ে বসে। এইবার সে বলে, তুমি কেন এসেছো বৌমা এই ঘরে? তোমায় বলেছি না, যা কিছু হবে মুখ বুঝে সহ্য করবে। রামশঙ্কর কেবল একটা সন্তান চায়, আর কিছু না। 1 বছরের মধ্যে তুমি সেই সন্তান দিয়ে বাবা মার কাছে ফিরে যেও, তাহলেই তো সব সমাধান হয়ে যায়। শোনো, আমি তোমায় নিজের কাহিনী বলি, কিভাবে আমি একদিন এই বাড়ির বউ হয়ে এসেছি, আর কিভাবে পরিণত হয়েছি একজন নীরব পাহারাদারে। আমার হাতেও রক্ত আছে পূর্ণা, কিন্তু আমি তো সেটা ভুলতে পারি না। তালাবন্ধ ঘরের দরজায় হঠাৎ কড়ার আওয়াজে গঙ্গা থেমে যায়। বাইরের অন্ধকারে রামশঙ্কর এসে দাঁড়িয়ে নেই তো আবার? কেউ আসেনি, বিড়ালটা বোধহয়। তবে তোমাকে হঠাৎ এত মোটা লাগছে কেন? পূর্ণা বেশ হকচকিয়ে যায়। গঙ্গা যে তার পিছনেই দাঁড়িয়ে রয়েছে। সে যেদিকে নড়ছে গঙ্গা ঠিক সেই দিকেই যাচ্ছে। গঙ্গার তো এখন পালানোর পথ নেই, আর এখন গঙ্গাকে দেখে ফেললে পরিবারের অশান্তির কথা ভেবে হয়তো আরো মারাত্মক কোনো সিদ্ধান্ত নিতে বসবে শৈলবালা। 1 রাত পূর্ণা, ঠিক 1 রাত চুপ করে থাকতে পারলে জীবনে রক্ষা পেত, কারণ মুখ খোলার সাহস ছিল না। দরজাটা আস্তে করে খুলে যায়। বাইরে কেউ নেই, শুধু করিডোরে জ্বলছে একটা নীলাভ টিমটিমে বাতি, আর নিচে পড়ে আছে রক্তাক্ত কাঁচের চুড়ি। গঙ্গাকে পথ দেখিয়ে দেয় পূর্ণা। পূর্ণা বলে, বুড়িটা ঘুমিয়ে পড়েছে কথা বলতে বলতেই, তুই এখন যা। গঙ্গা ফিসফিসিয়ে বলে, পূর্ণা পিছনে দেখ। পূর্ণা ঘোরে। নিঃশব্দে আবার দাঁড়িয়ে রয়েছে শৈলবালা। বললেন, আমি জানতাম তোমার সাথে কেউ একটা আছে। তুমি ভীত মেয়ে, একা একা দোতলা ঘরে যাবার সাহস তোমার নেই। তাহলে প্রথম দিনই কান্নার শব্দে দরজা খোলার জন্য তুমি ব্যতিব্যস্ত হয়ে উঠতে। কে ও? আমি গঙ্গা, গঙ্গা মাসিমা। সাগরেদ জোগাড় করেছ? এই প্রথা থেকে কেউ বেরোতে পারবে না রে মা। তুই প্রাণে বেঁচে যাবি, পালিয়ে যা। রামশঙ্কর আসার আগে তুই পালিয়ে যা, না হলে। এই ঘরটা প্রথম আমি দেখেছিলাম যখন আমার বয়স 17। আমিও তখন নববধূ, চোখে স্বপ্ন, হাতে মেহেন্দি। এই ঘরের কোনায় আমার প্রথম রক্তপাত। রক্তপাত? হ্যাঁ, আমার শরীর প্রথমবার ভাঙা হয় সেই দিন, যেই দিন বুঝেছিলাম এ বিয়ে নয়, এ এক চুক্তি 1 বছরের। তারপর তাদের নতুন রক্ত চাই, নতুন শরীর চাই। পুরনোরা তো শুধু তখন ছায়া মাত্র। আপনি প্রতিবাদ করতে পারতেন, পালাতে পারতেন। পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে ধরে ফেলেছিল গ্রামের পুরুষেরা ওই 3 নম্বর গেট দিয়ে। গাছের সঙ্গে বেঁধে আমার মানুষ আর পশুর মধ্যে পার্থক্য রাখা হয়নি, আমার শরীরের সাথে আমাকে কুকুর বানানো হয়েছিল। আমি বুঝেছিলাম বাঁচতে হলে আমাকে হতে হবে ওদেরই একজন। তাহলে আপনি তো আমাদের শত্রু না, না? আপনি তো আমাদের মতোই ছিলেন। তাহলে কেন চুপ করে অন্যায়কে চালিয়ে যাচ্ছেন? তুই যখন এসেছিস আমি তখন ভাবছিলাম তোকে বোঝাবো না, তোকে ভেঙে ফেলবো যেমন সবাইকে ভেঙেছি। কিন্তু তোর চোখে আমি দেখেছি আমার পুরনো মুখটা। আমি জানতাম তুই ঘরে তালা খুলবি, তাই অপেক্ষা করছিলাম। তাহলে আমাদের সাহায্য করুন মাসিমা, বের করে দিন এই অভিশপ্ত প্রথার সত্য। শৈলবালা হঠাৎ ঘাড় ফিরিয়ে ঘরের মধ্যে একটা পুরনো কাঠের ট্রাঙ্কের দিকে ইশারা করে। ট্রাঙ্কের ভেতরে অনেক কিছু আছে, পারলে বের করে নে। নামহীন সব পুরুষের চুক্তিপত্র, প্রত্যেকটা বউয়ের সই। প্রত্যেক পুরুষ যে এখানে খরিদ্দার। কিন্তু একটা কথা মনে রাখিস, ওই তালিকা প্রকাশ মানেই মৃত্যুর হাত ধরা। তুই প্রস্তুত তো? আমায় যদি মরতেই হয় তবে সেই নরকের খাঁচা ভেঙেই মরব। হঠাৎ হালকা পায়ের শব্দ। রামশঙ্কর ফিরছে। শৈলবালা এক ঝটকায় লণ্ঠনটা নিভিয়ে দেয়। ঘরটা আবার অন্ধকারে ডুবে যায়।
বাইরে ঝড় ওঠে, বাতাসের সাথে যেন কাঁদতে থাকা তালাবদ্ধ আত্মারা, রচনা, শিবানী, কঙ্কনা, আর যারা আজও খুঁজে ফিরছে নিজেকে। ঘরটা স্তব্ধ, একটা গুমোট বাতাসে মোড়া ঘন হয়ে আসা কুয়াশার মতো। পূর্ণা কাঁপে, কিন্তু থামে না। সে ঝুঁকে পড়ে পুরনো কাঠের ট্রাঙ্কের ওপরে। তালাটা মরছে ধরা, কিন্তু চোখে যে তার আগুন। পূর্ণা, পূর্ণা তাড়াতাড়ি কর, এখন আর পিছনে ফিরে দেখার সময় নেই গঙ্গা। একটা ধাতব শব্দ, ট্রাঙ্কের তালা খুলে যায়। তীব্র গন্ধ বেরিয়ে আসে সেখান থেকে। জলচৌকির পুরনো ভেজা কাঠ, ছেঁড়া শাড়ি, পুরনো হলুদ কাগজ। পূর্ণা হাত ঢুকিয়ে তুলে আনে প্রথম দলিলটা। সাদা কাগজে লাল কালি লেখা রয়েছে রত্না মণ্ডল, বিক্রয়ের মেয়াদ 6 মাস। আর একটা, মীনাক্ষী ব্যানার্জি, খরিদ্দার ধীরেন পাঠক, বিয়ের পর দ্বিতীয় পুরুষ হিসাবে অধিকার প্রাপ্ত। গঙ্গা প্রায় মাথা ঘুরেই পড়ে যাচ্ছিল। তাহলে কি আমাদের শিবপুরী, যেখানে বউয়ের নাম, বয়স, এমনকি রাত্রি সহবাসের ক্ষমতাও লিখে দেওয়া হয়? গঙ্গার চোখে জল, পূর্ণার চোখেও। গঙ্গা, আমি নিজে শ্বশুরের নামে এখানে এই চুক্তিতে। পিছন থেকে কাশির শব্দ, গলা ছেড়ে পরিচিত কণ্ঠস্বর। কি ব্যাপার এখানে তুমি? একই একই, এই মেয়ে, তুমি কে? বলেই রামশঙ্কর ধীর ভাবে হাসে। আমি জানতাম তোরা আসবি, আগেই আন্দাজ করেছিলাম। লাঠিয়ালদের বলে রেখেছিলাম বাড়ির আশেপাশে কাউকে ঘোরাফেরা করতে দেখলে অবশ্যই যেন আমাকে ফোন করে জানায়। সেই বলল আজ ভোর থেকেই নাকি এক ছোড়াছুড়ি এখানে যাতায়াত করছে। ছোড়াটার বয়স প্রায় 28-29-এর কাছাকাছি হবে। সেই ছোড়া নাকি শহরের এক বড় সাংবাদিক। আমাদের অজপুরি গ্রামকে নিয়ে কি সব আর্টিকেল লেখে। তাতেই নাকি সে একটা প্রমাণের জোরে একটা আর্টিকেল প্রকাশ করার জন্য গ্রামে এসেছে। হ্যাঁ, আর সেই ছোড়ার সঙ্গে বিয়ে হতে চলেছে বলে গঙ্গার। এই ছুরি, তোকে তো আমি দেখেছি রে বিয়ের সময়, আমার শুভদৃষ্টির সময়। তুই তো পূর্ণার পাশে দাঁড়িয়েছিলি। রামশঙ্কর দাঁড়িয়ে দরজার বাইরে, হাতে তার বন্দুক ধরা। ঘরের বাতাস ভারী হয়ে আসছে। আপনি জানতেন, তাহলে থামানেন না কেন? এটা ট্র্যাডিশন বুঝি? এটা তো অভিশাপ, এ তো ধর্ষণ। রামশঙ্কর একটা গা ছমছমে হাসি দিয়ে বলে, ধর্ষণ বলিস? না রে, এ তো উৎসর্গ। এ গ্রামে চলে ভোগ, এ নিয়মে। মেয়েরা জন্মায় দান করার জন্য, পুরুষেরা পায় কেনে, তারপর ফেলে দেয়। আর সব জানে শৈলবালা। গঙ্গা এগিয়ে আসে। আপনি নিজেও কি এই ব্যবস্থারই অংশ? রামশঙ্কর পিছন ঘুরে বন্দুক দেখায় তাকে। এই সিন্ধুকে আমার বউয়ের নামে কাগজ আছে, যে বউকে আমি ভাড়া নিয়েছিলাম বছর 3 জন্য। তারপর সে অন্তঃসত্ত্বা হয়ে যায়। আমি তাকে ফেরত পাঠাই তার বাপের বাড়ি। তার নাম কি জানিস? কঙ্কনা। আরে আমার বীজে গাছ হয় না, তার কি করে হলো? তাই তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি মরতে। মর মাকি, তোর পেট দিয়ে আমার কাজ নেই। তখন আমার পছন্দ হয়েছে আর এক পাখিকে। ভাড়া করা প্রতি মাসে বাড়িতে পাঠাতাম সেই মোটা অঙ্কের টাকা। আরে সে বউ যদি অন্তঃসত্ত্বা হয়েও যায় তাতে আমার কি? পূর্ণার ঠোঁট কাঁপে। সে বলে, কঙ্কা, আমার মা। রামশঙ্কর থেমে যায়, তার চোখ পাথরের মতো। পূর্ণার চোখ দিয়ে ধসে পড়ে সব কিছু। আপনি আমার জন্মদাতা? আপনি আমার মাকে এমন করে ফিরিয়ে দিয়েছিলেন? ঘরের চারিদিকে লতা পাতার মতো কাগজ উঠছে, পিছনে লেখা, সবাই কাঁদে, বারবার কাঁদে। রামশঙ্কর নরম স্বরে বলে, তুই আলাদা, তোর রক্তে কঙ্কার জেদ আছে, আমার ক্ষমতা, তুই সব ভাঙতে পারিস। তাই তো তোকে স্বামীর অধিকার ফলায়নি। প্রথম যেই দিন তুই চান করে ব্লাউজ পাল্টালি, সেই দিনই তোর পিঠের ওই জরুলটা দেখে আমার সন্দেহটা জেগেছিল। এটা যেন কোথায় দেখেছি। তারপরে চুক্তিপত্রগুলো ঘাঁটি। চুক্তির ভেতরে মাংসের হিসেব, তার নিচে চাপা পড়া আত্মার চিৎকার গলা ফাটিয়ে বেরিয়ে আসে যেন। ঘর থমথমে ছিল সেই দিন, মনে পড়ে তোর? রামশঙ্কর এগিয়ে আসে পূর্ণার দিকে।
পূর্ণা বসে পড়ে ওই কাগজের মাঝখানে, বলে, শিবপুরীর কালীপুর মেলার ভেতরে আমার সঙ্গে যার দেখা হয়েছিল, তার মানে সে তুমি 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 যখন জানতে তুমি আমার বাবা, তাহলে তুমি কেন কেন? ভোগ পার্বণে তোকে দেখেছি, যেখানে নববধূকে ভোগ করানোর জন্য বাঁচা হয় একজন অতিথিকে। ওই উৎসবে পুরুষেরা মুখোশ পরে আসে, কেউ কৃষক, কেউ ব্যবসায়ী, কেউ বা বিধবা নারীর ছেলে, আর মেয়েটি থাকে সবার সামনে নগ্ন সত্যের প্রতীক হয়ে। কেউ তাকে স্পর্শ করে, কেউ তাকে দেহের বাঁকে মেপে চোখে চোখে। পিছনে ঢোল বাজে, গীত বাজে, আর ভিতরে রক্ত গরম হয়ে যায় মাংসের গন্ধে। পূর্ণা চুপ করে দাঁড়িয়ে, পায়ে মেহেন্দি, হাতে শাখাপলা, লাল পাড় শাড়ি। ওরা ওরা তাহলে? হ্যাঁ, ওরাই আমাকে বিয়ের জন্য পাগল করলে। বহু বছর পর কঙ্কার মুখের সঙ্গে পূর্ণার মুখের মিল দেখে আমার পাগলা মাথা তখনও বোঝেনি, কিন্তু এখন পূর্ণা যখন স্বীকার করলো, তখন এবার তুই কি করবি? যে সমস্ত মেয়েরা বিয়ের পরেও স্বামীর ভোগে লাগে না, তাদেরকে তো ওই ভোগ পার্বণে উৎসর্গ করা হয়, জ্যান্ত পুড়িয়ে মারা হয় তাদের, আর না হলে অন্য কোনো পুরুষের সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়। আবার আবার সেই 1 বছরের জন্য আমি নিজেই উঠব। ওরা যা চায় তা আর হবে না গঙ্গা। কিন্তু এমন সময় দুটো লাঠিয়াল ছেলে, পেটাই শরীরের, প্রায় 6 ফুট উচ্চতার, চোখে চশমা পরা একজন সাংবাদিককে প্রায় আধমরা করে রামশঙ্করের পায়ের কাছে আছাড় মেরে ফেলতেই গঙ্গা চিৎকার করে ওঠে, না, কি তুমি তুমি যা, তোর বরকে নিয়ে পালা পালা, পূর্ণার কি হবে না হবে আমি দেখে নেব, পালা পালা বলছি। গরুর গাড়িতে করে গঙ্গা তার সাংবাদিক হবু স্বামীকে নিয়ে পালায়। তখনও পর্যন্ত অর্ণবের চোখ দুটো জ্বলছে। সে রামশঙ্করের দিকে তাকায়। রামশঙ্কর বিচ্ছিরি দাঁত বের করে হাসে, হেসে বলে, এ সারা গ্রামে পুরুষের বীজ ছড়িয়ে, কে কার সন্তান, কে কার অংশ বোঝা মুশকিল বেটা। তুই একদিনে আমাদের সব উচ্ছেদ করবি, তোর এত বড় ক্ষমতা, বলে বিশ্রীভাবে হাসেন তিনি। শিবপুরের কালীপুর মেলায় আজ ভোগ পার্বণ। উঁচু মঞ্চ, কাঠের ফ্রেম, নিচে জড়ো হওয়া 100 খানেক লোক। প্রত্যেকেই জানে নববধূ উৎসর্গীকৃত, যে এখনো কুমারী। কেউ নরম গলার চোখ দেখাচ্ছে তাকে, কেউ বা কামনা মাখা হাসি দিচ্ছে। এদের মধ্যে অনেকে আবার পরিবারের লোকও। আজকের নববধূ রামশঙ্করের বউ পূর্ণা এখন উপস্থিত হবে অতিথিদের সামনে। সে এখনো কুমারী। মঞ্চ থেকে ঘোষণা হয়। পূর্ণা উঠে আসে। চারপাশে ঢাকের বাজনা থেমে যায়, বাতাসে শুধু শীষ আর উল্লাস। সে দাঁড়ায় মাঝখানে। তার নিজের কাপড়টা নিজেই খুলে ফেলে সে, কোমরের আঁচল নিজেই সরিয়ে দেয়। নগ্নতা ধীরে ধীরে ঝরে পড়ে তার গা থেকে, কিন্তু সেটা কোনো শরীরী উদ্দীপনা নয়, বরং চোখে চোখে ছুরি চালানো। এই তো, এটাই তো দেখতে চাও তোমরা? তবে দেখো কতটা নোংরা করে তুলেছো তোমরা আমার আত্মাকে। লোকগুলো প্রথমে চমকে যায়, তারপরে কেউ হাসে, কেউ দাঁড়িয়ে পড়ে, কেউ বা পূর্ণার মুখে চোখে শক্ত করে হাত চেপে তার চোয়াল দুটো ধরে। এই শরীর তোমরা অনেকদিন ধরে কিনে আসছো, তাই না? আমার মায়ের শরীর, আর তার আগে কুসুমের শরীর, ঝুমার শরীর, মীনাক্ষীর শরীর। আজ আমি দাঁড়ালাম, কিন্তু ভোগ হবার জন্য নয়, তোমাদের প্রত্যেকটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য। গর্জে ওঠে সে। পিছনে দাঁড়িয়ে থাকা গঙ্গা একটা লাল গরম তেল ঢেলে দেয় কাঠে। আগুন ছড়িয়ে পড়ে মঞ্চে। লোকজন ছুটতে থাকে। গঙ্গা বলে, নেমে যা পূর্ণা, এক্ষুনি জ্বলে উঠবে আগুন। যে কজন এখানে এসেছে, এই মঞ্চে দাঁড়িয়েছে, তারা প্রত্যেকে পুড়ে মরবে। জ্বলে যাক, সব জ্বলে যাক। আমার দেহ পুরুক, পুরুক আমার দেহ। এই দেহের কোনো কোনো মূল্য নেই। যারা এসেছে তারা প্রত্যেকে মুখোশ পরা, তাদের হাতে মাদুলি, চোখে হিংস্রতা। তুই নেমে আয়, পাগলামি করিস না বোন আমার, তুই নেমে আয়। সেই লোকগুলির মধ্যেই কে যেন বললে, তুই ভোগ হবি না, তুই নিয়ম ভাঙলি, তোর বুক চিরে আমি অভিশাপ নেব মাগি। সে ঝাঁপিয়ে পড়ে। পূর্ণা তখনও আগুনেই দাঁড়িয়ে।
কাঠ তুলে এক ঘায়ে তার মুখে ছুঁড়ে মারতেই মুখ থেকে বেরিয়ে আসে মুকুন্দ ঠাকুর পঞ্চায়েত প্রধানের চেহারাটা। মুকুন্দ, তুই তুই প্রতি বছর মুখোশ পরে আসিস? পূর্ণা ঠোঁট কামড়ে বলে, হে মুখোশ নয়, এই নোংরা মুখটাই জ্বলবে আজ। কাঠের আগুনটুকু ছুড়ে দেয় তার মুখে। শোরগোল, চিৎকার, বিশৃঙ্খলা। লোকেরা দৌড়ায়, পুরোহিতেরা পড়ি কি মরি ধুতি ছেড়েই পালায়। আকাশ ছড়িয়ে পড়ে সেই আগুনে, সেই নগ্ন সত্যের আগুন যা শতাব্দীর অভিশাপকে পুড়িয়ে দেওয়ার জন্য তৈরি। কালীপুরের মাঠে আজ ধোঁয়ার ঘ্রাণে ঢাকা। আগুনের ছায়ের মধ্যে পড়ে আছে কুৎসিত মুখোশগুলো। পূর্ণা বেঁচে আছে, তবে মঞ্চ পুড়ে ছাই। মুকুন্দ ঠাকুর, যাকে কিনা বহু বছর আগেই এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তারই সৃষ্টি করা এই নিয়ম আজও গ্রামে গোপনে চলে আসছে। তার অর্ধদগ্ধ মুখ বিকৃত কেউ চিনতে পারে না। রামশঙ্কর গায়েব। গঙ্গা আর পূর্ণা দুইজনেই বসে। গঙ্গা জিজ্ঞেস করে, তোর বর কেমন আছে? ভালো না, ডাক্তার বলেছে হয়তো আর বাঁচার কোনো কোনো কি বলছিস? তাহলে ওর কোনো দোষ ছিল কি? হ্যাঁ, ও তো শিবপুরীকে পাকমুক্ত করতে এসেছিল নাকি? না, ওরা একতলা থুতু দিয়ে গেছে আমার হবু বরের মুখে। আমার বর নাকি মিথ্যে, ওরাই নাকি সত্য। জানিস তো পূর্ণা, এই গ্রামে যারা মেয়েদের এইভাবে পরপুরুষের কাছে দিত, তারা কেউ বাইরের লোক না, আমাদেরই গ্রামে। হ্যাঁ, আমি সবার মুখ চিনতে পেরেছি। তুই এখন কি করবি জানি না, আমি জানি না। তুই বা কি করবি পূর্ণা? আমিও জানি না রে। মনে হচ্ছে আমার ভিতরটা সব শেষ হয়ে গেছে, সব মরে গেছে। ওই সময় প্রবেশ করে একজন চরিত্র, বয়স্ক মানুষ, রূপলাল ঠাকুর। গ্রামের পুরোহিত ছিলেন, নিঃসঙ্গ, হাতে ঝোলা নিয়ে। পূর্ণা, আপনি আপনি এখানে? কারণ আমি আজকের আগুন ফিরিয়ে দিতে এনেছি যে। তুই জানিস না পূর্ণা, এই গ্রামের রীতি শুরু হয়েছিল আমার সময়। আপনি? হ্যাঁ, তখন বন্যা হয়েছিল, ফসল ছিল না। জমিদার বলেছিল ঈশ্বরকে উৎসর্গ করব, বউয়েরা ঈশ্বরের রূপ ধরে আসা অতিথির সঙ্গে এক রাত কাটাবে, তাহলেই গ্রাম বাঁচবে। আমি বাধা দিইনি, আমি মেনে নিয়েছিলাম, কারণ ভয়ে ছিলাম। সেই ভয় একদিন প্রথা হয়ে গেছে। পূর্ণার মুখটা শুকিয়ে যায়। সে বলে, তাহলে এবার আমার আমার দিদা, আমার মা, আমার পিসি সবাই তাহলে উৎসর্গের অংশ? আমি ভেবেছিলাম আমার বিয়ে হয়েছে, কিন্তু এতে কি পাপ বৃক্ষের শেষ ফল? এমন সময় গ্রামের ভিতর থেকে একদল মানুষ হাতে লাঠি সোটা নিয়ে এগিয়ে আসে। পূর্ণা শাস্তি হওয়া উচিত, ও শাস্তি হবে। ও আমাদের রীতিভঙ্গ করেছে। কেন প্রতিবাদ করেছে? মেয়ে ছেলে মানুষ। এক সময় একদল লোক পূর্ণাকে ঘিরে ধরে। পূর্ণার অর্ধদগ্ধ শরীরটা টানতে টানতে গঙ্গার কুড়ে ঘরে নিয়ে গিয়েছিল। সামনে শম্ভু ঘোষাল আর পঞ্চায়েতের নতুন মুখ। পূর্ণা, তুই আমাদের গ্রামকে কলঙ্কিত করেছিস, এর শুদ্ধিকরণ দরকার। করো, শুদ্ধ করো আমাকে। কিন্তু আমার মা যখন মাত্র 14তে ছিল, তখন যে অতিথি এসেছিল, যে আমার মাকে পোয়াতি করেছিল, সে, আর তোমার বাবা যাকে এনেছিল বিজয় ঘোষ, সে যে তোমার জন্মদাতা। তুমি জানতে পেরেছিলে তুমিও যে উৎসর্গের ফসল? পুরো জনতা থমকে যায়। শম্ভু কেঁপে ওঠে। অনেকেরই হাত থেকে মশাল পড়ে যায়। গঙ্গা বলে, আমরা কেউ শুদ্ধ না, আমরা সবাই কোনো পাপের রক্তের সন্তান। পূর্ণা বলে, এই শরীর দিয়ে শুরু হয়েছে ভোগ, এই শরীর দিয়েই আমি শেষ করব সেই রীতি। তোমরা আমায় জ্বালিয়ে দাও, দাঁড়িয়ে আছো কেন? কিন্তু জানবে, এখানকার এই আগুন, এবারকার এই আগুন শুধু দেহ নয়, চেতনায় লাগবে। বউকে বিক্রি করা, মেয়েদের বিক্রি করা, গ্রামের লক্ষ্মীকে অপমান করো তোমরা। হাঁটু গেড়ে বসে পড়ে সবাই, মাথা ঠুকে কাঁদে কেউ কেউ। কোনো কোনো জনতা আবার পড়ি কি মরি দৌড়াচ্ছে। একজন তো তার বউকে বলেই বসলো, আমি যখন বাড়ি ছিলাম না, তখন তখন পকাই জন্মালো কি করে? কেউ আবার পাথর ছোড়ে, কেউ আবার চুপ করে কাঁদে। আগুন কেউ দেয় না, শুধু সেই আগুনের গন্ধ বাতাসে ভেসে বেড়ায়। কেমন লেগেছে আজকের গল্প?
কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।